আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সংঘর্ষে নিহত 34 পরিবারকে আর্থিক সহায়তা। সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ খুন ও সেবা প্রতিষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে কমপক্ষে 147 জন মারা গেছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল মোবাইল ইন্টারনেট সেবা। ধীরগতির অভিযোগ গ্রাহকদের। এখনো বন্ধ ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং ডিবি হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক সহিংসতায় জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দাবি গোয়েন্দাদের। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি পরিবারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি বলেন, খুনিদের বিচার না হলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। অনেকে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রীকেও অশ্রু সজল হতে দেখা যায়। গণভবনের ব্যাংকুয়েট হলে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। নিহতদের পরিবারের সহায়তায় পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কারের আন্দোলনের নামে সারা দেশে নাশকতাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ ও মানুষ হত্যার সমালোচনা করেন তিনি। আর মানুষ মেয়েদের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। এক রাতে মা বাবা ভাই সহ স্বজন হারানোর কথা উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ছদ্মবেশে অনুপ্রবেশ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ও হোয়া ডি চিনচিক্রু গণভবনে দেখা করলে প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ছদ্মবেশে পেছনে থাকলেও পরে তারা সামনের সারিতে চলে আসে। এ সময় রাষ্ট্রদূত জানান, টেলিভিশনে সবকিছু দেখলেও সংবাদপত্রের মাধ্যমে ধ্বংসাত্মক সহিংসতার বিষয়ে জানতে পেরেছেন তিনি। মেট্রো রেল স্টেশন, সেতু ভবন সহ হামলা চালানো বিভিন্ন সরকারি স্থাপনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসীরা মূলত সেসব স্থানে হামলা চালিয়েছে যা জনগণের কল্যাণে কাজে আসছিল। শান্তি ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কারফিউ জারি সহ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান স্পেনের রাষ্ট্রদূত। আওয়ামী লীগের 21 জন নেতাকর্মী সহিংসতায় নিহত হয়েছেন উল্লেখ করে দল মত নির্বিশেষে নিহত ও আহতদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ,
কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত নৃশংসভাবে মানুষ খুন ও সেবামূলক প্রতিষ্ঠানে নাশকতা চালিয়েছে। রাজধানীতে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছে তা ৭১-এর হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। আসল জামাত বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে বলতে থাকে আর হয় বাংলাদেশের রাজনীতির শক্তি দিয়ে শান্তি দিয়ে। এ সময়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের বিরুদ্ধে বিবৃতি যুদ্ধ চলছে। বিবৃতিদাতাদের নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানান তিনি। আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন প্রকাশ্যে সরকারি বিরোধিতা করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে নাশকতা ও আগুন সন্ত্রাসের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে স্বাধীনতা ও দেশ বিরোধীদের তাণ্ডবে দেশের খেটে খাওয়া মানুষ কষ্টে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা দুস্থদের সহযোগিতা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে চলা সহিংসতায় পুলিশ সদস্য সহ আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে আহতদের দ্রুত সুস্থতার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের কথা বলেন তিনি। প্রথমে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশে কিছু সময় কাটান তিনি। তাদের কাছ থেকে সেই বর্বরচিত হামলার বর্ণনা শুনে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পুলিশের তথ্য মতে সারা দেশে ৩৯ জন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন, নিহত হয়েছেন ৩ জন। পরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসারত আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। সেখানে আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন তিনি। 10 দিন বন্ধ থাকার পর মোবাইলে ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ ফেসবুক, টিকটক সহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আগামী বুধবার বিটিআরসিতে ডাকা হয়েছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের। ব্যাখ্যা সন্তোষজনক হলে সেগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘোষণা অনুযায়ী রোববার বিকেল ৩টার পর সারা দেশে চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। যদিও আছে ধীরগতির অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা 10 দিন তা বন্ধ ছিল। সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় মোবাইল ডেটা চালুর ঘোষণা দেন তিনি। যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। তবে দেশে এখনো বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। গুজব নিয়ন্ত্রণে যথাযথ আশ্বাস পাওয়া গেলে এগুলো খুলে দেওয়া হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়,
তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। যদিও VPN এর মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন অনেক গ্রাহক। বর্তমানে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিরও বেশি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং নাগরিক ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে 147 জন মারা গেছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত সাপেক্ষে এই সংখ্যা বাড়তে পারে। সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্য জানিয়ে বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। এছাড়া গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। ফজর রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংসতায় দেশ জুড়ে হতাহতের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে নানা ধরনের সংখ্যা সামনে আসলো। গত 11 দিনে সরকারের পক্ষ থেকে হতাহত নিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন মহল, আর এ কারণে প্রাথমিক তদন্তের ভিত্তিতে হতাহতের সংখ্যা প্রকাশ করলেন তিনি। 136 প্লাস 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে দেশ জুড়ে পুলিশ ও বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের চালানো হামলা ছিল স্মরণকালে সবচেয়ে পৈশাচিক ও বর্বর। এতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গণগ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এইবার নতুন একটা উপাদান দেখেছি, যেখানেই অগ্নিসংযোগ হয়েছে সেখানে আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি, এবং গান পাউডার গুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার আলামত আমরা পেয়েছি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে যারা গোয়েন্দা সংস্থার কাছে আছেন তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। ফজল রাব্বি, ATN বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা নিরূপণে একটি নিরপেক্ষ কমিশনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। দলের বনানী কার্যালয়ে আয়োজিত জরুরি যৌথ সভা থেকে এই দাবি জানানো হয়। নাশকতাকারী ধরার নামে দেশব্যাপী গণগ্রেপ্তার বাণিজ্য বন্ধ করারও দাবি জানানো হয় এই সভা থেকে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জাতীয় পার্টির জরুরি যৌথ সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। সরকারের ভুল রাজনীতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। নিহত শিক্ষার্থীদের বীর মুক্তিসেনা হিসাবে আখ্যায়িত করা হবে বলে সিদ্ধান্ত হয় যৌথ সভায়। নিহতদের তালিকা প্রকাশে নিরপেক্ষ কমিশন তৈরির পাশাপাশি গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয় সভা থেকে। মিডিয়াতে আমরা যুদ্ধ দেখছি প্রায় 300-র মতো বা কাছাকাছি, কিন্তু এরপরে আমাদের মধ্যে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষটা আস্থা নাই, আমাদের আস্থা নাই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে ধরুক। যেমন ধরার নামে অনেক জায়গায়, ইভেন গ্রামে গঞ্জে ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে। লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক পার্টি। এতে মানুষের মধ্যে আরো খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। জাপা মহাসচিব জানান, সভায় নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। এছাড়া গ্রেফতারকৃত সকল শিক্ষার্থী ও নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় পার্টি। হুমায়ুন চিস্তি,
এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সমন্বয়কারীদের আটক ও নিপীড়ন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতাদেরকে নির্যাতন করা হবে না বললেও প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার অব্যাহত রেখেছে সরকার। সারা দেশে 9,000-এর অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। মেট্রো রেলের 2 স্টেশনে হামলা ও ভাঙচুরে সরাসরি জড়িত ছাত্রদলের 4 নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে গ্রেপ্তারকৃতরা এই হামলা করে বলে স্বীকার করেছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে ডিবির হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক সহিংসতায় জড়িত অনেকের নাম ও মোবাইল নাম্বার গোয়েন্দাদের দিয়েছেন বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। আন্দোলনের নামে 19 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে এই 2 স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপান থেকে আমদানি করা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। রাষ্ট্রীয় এই স্থাপনায় হামলাকারীদের ধরতে মাঠে নামে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রযুক্তির ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ সভাপতি ফেরদৌস রুবেল সহ 4 জনকে। আবু হান্নান তালুকদার গ্রেফতার করার পরে তিনি নিজেই বলেছেন সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে কেন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এর কারণ ব্যাখ্যা করে পরিবারকে দুশ্চিন্তা না করার আহ্বান জানান ডিবির অতিরিক্ত কমিশনার। কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু জামাত বিএনপি অনুপ্রবেশ করে গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটাও আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সন্তানের নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিলেন কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদের মা। জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিয়ে এসেছে ডিবি। নাহিদ সহ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি জানান তাদের স্বজনরা। ডিবি কার্যালয়ে দেখা করতে এসে এসব কথা বলেন তারা। এভাবে হেফাজতে রাখাকে বেআইনি বলছেন আইন ও সালিশ কেন্দ্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদকে দেখতে আসেন তার মা ও স্বজনরা, কিন্তু তাদের ডিবি কার্যালয়ের আশপাশেই প্রবেশ করতে দেয়নি পুলিশ। এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমরা তো যোগাযোগ করতে পারতাছি না। এখন পর্যন্ত কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে হেফাজতে রেখেছে ডিবি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই এভাবে রাখা হয়েছে, তবে পরিবার বলছে ভিন্ন কথা। আমাদের নিরাপত্তায় কোনো সমস্যা ছিল না, তো আমরা প্রথমে যে নিল তখন তো অনেক নির্যাতন হয়েছে। আমরা সেই জন্য চিকিৎসা করার জন্য আমরা হাসপাতালে ভর্তি করছিলাম। এখন পরে তো হাসপাতাল থেকে 3 জনকে নিয়ে গেছে। এখন আমার ছেলেকে আমাকে ফেরত চাই এবং সবগুলো ছেলেকেই আমরা তাদের ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আশা রাখি ফেরত দিবে। আমার ছেলে কোনোদিনও সরকার বিরোধী কোনো কাজে যুক্ত নেই। তারা যৌক্তিক আন্দোলনের সাথে সবাই কিন্তু এটা একটা সমর্থন দিবে বা দিচ্ছে। এটা তো অযৌক্তিক বা তাদের দাবির বাইরে কিছু না। এটা পরিবার থেকে একজনকে দেখা করার একটা অপরচুনিটি দিক, যে ছেলেটা ভালো আছে, আমাদের সাথে একবার মিট করুক, কথা বলুক। এটা তো আমরা তো মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকতে পারতেছি না। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলছেন, সমন্বয়করা অপরাধ করলে
আইনি ব্যবস্থা নেবার সুযোগ আছে, কিন্তু এভাবে হেফাজতে রাখা আইনসম্মত নয়। তাদের হেফাজতে রাখার কোনো এখতিয়ার নাই আদালতের প্রায়র পারমিশন ছাড়া। অ্যাপিলেট ডিভিশনের যা ডিরেকশন আছে সেই ডিরেকশন ভায়োলেট করতেছে, ওকে মামলা দিবে, তাতে ডিবির হেফাজতে নিবে কেন? তবে ডিবির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে সমন্বয়কারীরা ভালো আছেন, সুস্থ আছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্বৃত্তরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ধ্বংস করেছে ও কর্মকর্তাদের উপর হামলা করেছে। এছাড়া রংপুরে ভাঙচুর করেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে প্রায় 5.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক সহিংসতায় প্রতিটি হতাহতের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী আগুন সন্ত্রাস চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রোববার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডেমরা ও যাত্রাবাড়ি টোল প্লাজা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অগ্নি সন্ত্রাসে দক্ষিণ সিটি কর্পোরেশনের আনুমানিক 20 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দ্রুত কারফিউ তুলে নেওয়া হবে। দুর্বৃত্তদের হামলায় সরকার ব্যবসায়ীদের খাতভিত্তিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানতে চায় বলে জানান তিনি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে কয়েকজন প্রতিমন্ত্রী সহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সালমান এফ রহমান এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তের হামলায় সরকারি স্থাপনা সহ বেসরকারি খাতেও চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এইসব সহিংসতায় বন্ধ হয়ে যায় কারখানা, পরিবহন সেবা বন্ধ থাকায় ব্যাহত হয় আমদানি রপ্তানি সেবাও। স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, তৈরি হয় কন্টেনারের জট। ইন্টারনেট সেবা বন্ধের কারণে আর্থিক সেবা ও বিদেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সব ধরনের যোগাযোগ। এতে তৈরি পোশাক সহ অন্যান্য ব্যবসায় রপ্তানি আদেশ কমে যায়। এমন পরিস্থিতির পর বাণিজ্য, বিদ্যুৎ ও আইসিটি প্রতিমন্ত্রীকে নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। 5-6 দিন তারা কন্টেইনার ক্লিয়ার করতে পারেন নাই, ওটার জন্য ওদেরকে পোর্ট ড্যামেজ দিতে হচ্ছে। বিভিন্ন খাতে তারা আমাদেরকে যেন লিখিতভাবে কোন সেক্টরে কত ক্ষতি কার কি হয়েছে ওটা আমাদেরকে জানাইতে, আমরা তখন ওটা নিয়ে কথা বলবো। আমরা নর্মালসিটা নিয়ে আসতে চাই। কারফিউটা শিথিল করাটা আমার অনেক বেড়ে গেছে। স্থবিরতা কাটিয়ে আবারও আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে, বেড়েছে সরবরাহ ব্যবস্থাও। ব্যবসায়ী নেতারা জানান, আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন তারা। অ্যাসেসমেন্ট করার জন্য এটা বিজিএমই, বিটিএমই, বিটিএমই বিভিন্ন সেক্টর তারা কাজ করতেছে। ইনশাল্লাহ আজকের মধ্যে হয়তো আমরা এটা পেয়ে যাব এবং আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে এটা দেওয়ার জন্য 2-1 দিনের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ দেওয়া হবে এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট চাইবো। সেটা ব্যাংক চ্যানেলে হইতে পারে, সেটা ইনসেন্টিভ হইতে পারে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে ব্যবসা বাণিজ্য বেশি বাধাগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এর আগে চট্টগ্রাম বন্দর, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবা ও বিদ্যুতের বহুমুখী সমস্যা নিয়ে নীতি নির্ধারকদের সাথে আলোচনা করেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে যেন শুরু হয়েছে শীতল যুদ্ধ। নির্বাচন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে পাল্টাপাল্টি মন্তব্যে জমে উঠেছে তাদের কথার লড়াই। সেই সঙ্গে
ছুটছে প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে ট্রাম্প নেতানিয়াহুর পুরনো ঘনিষ্ঠতার মধ্যে কমলার বদলানোর সুর ভোটারদের কতটা কাছে টানবে তার উপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যে কোনো সময় তা রূপ নিতে পারে আঞ্চলিক সংঘাতে। গাজায় যুদ্ধবন্ধে ব্যর্থ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তাই মধ্যপ্রাচ্যকে শান্ত করতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে সুর বদলেছেন তার প্রতিপক্ষ কমলা হ্যারিসও। একে অপরকে সমালোচনা করে বক্তব্যও দিচ্ছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী। ক্ষমতায় গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আনার সর্বোচ্চ চেষ্টা করব। বিভিন্ন কলেজে ছড়ানো ইহুদি বিদ্বেষের বিরুদ্ধেও লড়াই করব। নেতানিয়াহুর সাথে গঠনমূলক আলোচনা করেছি। ইসরায়েল যেমন নিজেদের রক্ষা করবে, তেমনি গাজার নিরীহ মানুষকেও বাঁচতে দিতে হবে। এদিকে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পকে টক্কর দিচ্ছেন কমলা। জনপ্রিয়তায় ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্পকে, জানিয়ে উদ্বিগ্ন মার্কিন এই ধনকুবের। তাই কমলাকে নিয়ে বিষোদ্গার করতেও ছাড়ছেন না তিনি। কমলা একজন ইহুদি বিদ্বেষী এবং অযোগ্য। তিনি ইতিহাসের সবচেয়ে অকার্যকর ভাইস প্রেসিডেন্ট। কিভাবে একজন ইহুদি ব্যক্তি ডেমোক্রেটকে ভোট দেয়? তবে ট্রাম্পের বেশিরভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই, কারণ কমলার স্বামী একজন ইহুদি। ট্রাম্পের সকল অভিযোগ উড়িয়ে দেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট। আমি ট্রাম্পের সাথে বিতর্ক করতে প্রস্তুত। সামনাসামনি তার সব অভিযোগের জবাব দিব। আশা করি ভোটাররা আমাদের বিভক্তি দেখতে পারবে। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে নেমে ব্যর্থ হন ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা হ্যারিস। তবে বাইডেন সরে দাঁড়ানোয় এবার প্রায় নিশ্চিত তার প্রার্থী হওয়া। আগামী 5 নভেম্বর আমেরিকানরা বেছে নেবেন তার পরবর্তী প্রেসিডেন্ট। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 19 জন, যাদের সবাই কিশোর ও তরুণ। ভয়াবহ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেন, গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের রকেট হামলার পর এই হামলাটি সবচেয়ে ভয়াবহ। তিনি জানান, হামলায় ইরানের তৈরি ফালাক 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একমাত্র হিজবুল্লাহর কাছেই আছে। তবে অভিযোগ অস্বীকার করে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের আয়রন ডোমের রকেট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভুল করে ওই মাঠে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। সালে নারী এশিয়া কাপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর সে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এবারের এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে দেশে ফিরতে হয় টাইগ্রেসদের। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ভারতের কাছে সেমিফাইনালে বাজেভাবে হারার অন্যতম কারণও ব্যাটিং ব্যর্থতা। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে সকালে দেশে ফিরে তারকা পেসার জাহানারা আলম বলেন, এশিয়া কাপের অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে ভালো খেলতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে। তার আগে ব্যাটিংয়ে উন্নতির তাগিদ দেন তিনি। এশিয়া কাপ থেকে আমরা অনেক কিছু পজিটিভ লার্ন করেছি, যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ফল্টগুলি যেন আমরা ওভারকাম করে আমরা ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করতে পারি অ্যাজ এ ব্যাটিং ইউনিট। আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা যদি একটু ভালো করতে পারি, ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পরে আসবেই আসবে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সংঘর্ষে নিহত 34 পরিবারকে আর্থিক সহায়তা। সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ খুন ও সেবা প্রতিষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে কমপক্ষে 147 জন মারা গেছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল মোবাইল ইন্টারনেট সেবা। ধীরগতির অভিযোগ গ্রাহকদের। এখনো বন্ধ ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম।
এবং ডিবি হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক সহিংসতায় জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দাবি গোয়েন্দাদের। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি পরিবারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।